মানে আমাদের ধর্মে বর্ণিত যে নরককুণ্ডের যে সমস্ত যন্ত্রণাগুলো আছে না, তার চাইতে একেবারে কম কিছু না। বাংলাদেশের মায়েরা হাতের শাখাটি খুলে রেখে কপালের সিঁদুরটি মুছে ফেলে তাদেরকে রাস্তায় বেরোতে হচ্ছে নিরাপত্তার কারণে। শুধু হিন্দু পরিচয় পেলেই আপনাকে কিন্তু ওখানে মেরে ফেলা যাবে, এমনই একটি পরিবেশ বাংলাদেশে এই মুহূর্তে চলছে। মাননীয় মুখ্যমন্ত্রী তিনি তো মৌলবাদীদের মতো আচরণ করছেন। শেখ হাসিনাকে দেখেছি 16 বছর রাজত্ব করেছেন, কি করেছেন? 350টা মসজিদ করেছেন, একটাও মন্দির করেননি। এবং গত 1.5 বছরে অর্থাৎ 2024 সালের 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের উপরে বাংলাদেশের সংখ্যালঘু জীবনকে একেবারে নরকে পরিণত করা হয়েছে। সেখানে যা চলছে মানে আমাদের ধর্মে বর্ণিত যে নরককুণ্ডের যে সমস্ত যন্ত্রণাগুলো আছে না, তার চাইতে একেবারে কম কিছু না, বরঞ্চ বলা চলে যে ওই যে কল্পিত নরক তার প্রকৃত রূপটি বাংলাদেশে আমরা এখন দেখতে পাচ্ছি। আপনি শুধু যদি আপনাকে এটুকু বলি যে বাংলাদেশের আমাদের মায়েরা কিন্তু হাতের শাখাটি খুলে রেখে কপালের সিঁদুরটি মুছে ফেলে তাদেরকে রাস্তায় বেরোতে হচ্ছে নিরাপত্তার কারণে। আমাদের ভাইদেরকে লাল সুতোটি হাতের থেকে খুলে রেখে বেরোতে হচ্ছে জীবন বাঁচানোর তাগিদে। ফলে আপনি বুঝতেই পারছেন যে সেখানে কি চলছে, কারণ শুধু হিন্দু পরিচয় পেলেই আপনাকে কিন্তু ওখানে মেরে ফেলা যাবে, এমনই একটি পরিবেশ বাংলাদেশে এই মুহূর্তে চলছে। 5ই আগস্টের যে ঘটনা বা তার আগে আপনার উপর কি অত্যাচার হয়েছে, আপনি যদি একটু কিছু বিস্তারিত বলেন। দেখুন, 2013 সালের গণজাগরণ মঞ্চে যে আন্দোলনটি হয়েছিল যুদ্ধাপরাধীদের বিচার এবং সর্বোচ্চ শাস্তির দাবিতে, আমি সেই আন্দোলনের একজন সংগঠক ছিলাম। আর আজকে যেহেতু সেই যুদ্ধাপরাধীরাই বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতাকে অবৈধভাবে দখল করে আছে, বাংলাদেশ রাষ্ট্রটিকেই দখল করে ফেলেছে, সেই জায়গা থেকে তারা আমাদের উপরে আক্রমণ হানবে, এটা হচ্ছে মানে ওখানকার বর্তমান পরিস্থিতি। তারা আমাকে উপর্যুপরি হত্যার হুমকি দিচ্ছে। আপনি শুধু যদি আমার ফেসবুক আইডিটি দেখেন, আমার প্রোফাইলের প্রতিটি পোস্টের নিচে দেখবেন কিভাবে প্রকাশ্যে খুন করা হচ্ছে, মানে খুনের হুমকি দেওয়া হচ্ছে কিভাবে, এবং আমাকে পিটিয়ে মারা হবে, আমাকে জবাই করে হত্যা করা হবে, আগুনে পুড়িয়ে হত্যা করা হবে, এরকম অসংখ্য হুমকি আপনি দেখবেন। এছাড়া আনসারুল্লাহ বাংলা টিমের মতো যে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন, তারাও চিঠি পাঠিয়ে, আমার বাড়িতে চিঠি পাঠিয়ে তারা হত্যার হুমকি দিচ্ছে। এরকম ঘটনা তো ঘটছেই। তো এই পরিস্থিতিতে আমরা ওখানে স্বাভাবিক জীবনযাপন করতে পারছিলাম না। আমি নিজেও প্রায় 13 থেকে 14 মাস মতো সেখানে মানে বলা চলে যে গৃহবন্দী ছিলাম। কোথায় ছিলাম সেটা মানে কোনো নির্দিষ্ট জায়গাও ছিল না, আজ এখানে কাল সেখানে করে থাকতে হতো। গভীর রাতে আমরা একটা জায়গা থেকে আর একটা জায়গায় যেতাম, আত্মগোপনে গৃহবন্দী অবস্থায় থাকতাম। 13-14 মাস আমরা সূর্যের আলোটুকুও চোখে দেখতে পারিনি, আমরা মানুষের মুখ চোখে দেখতে পারিনি, আমাদের স্বজনদের সঙ্গে মানে দেখা করা তো দূরের কথা, একটাবার ফোনেও কথা বলতে পারিনি, কারণ ফোনে কথা বললে তার ফোন ট্র্যাক করে আমাকে ধরে ফেলতে পারতো বা আমার পরিবারের উপর আক্রমণ করতে পারতো, এমন একটি পরিস্থিতি চলছিল। এই পরিস্থিতিতে মানসিকভাবে শারীরিকভাবে আমরা অসুস্থ হয়ে পড়ছিলাম। এই জায়গা থেকে আমরা একটি মেডিকেল ভিসা নিয়ে ভারতে এসেছি চিকিৎসা করাতে, কিন্তু আমরা আমাদের দেশে ফিরে যেতে চাই, কারণ ওই দেশটি আমার, ওই দেশটিকে আমি আমার নিজের দেশ মনে করি, ওই দেশের উপর আমার পুরনো হক আছে। কিন্তু আমাদের দেশে ফিরবার মতো কোনো পরিস্থিতি এই মুহূর্তে নেই, কারণ দেশে যদি আমি আজ যাই, আজকেই আমাকে গণহত্যার শিকার হতে হবে। যে গণহত্যার প্রক্রিয়া বাংলাদেশে চলছে, সেই গণহত্যার শিকার হতে হবে। এই জায়গা থেকে আমাদের দেশে ফেরার পথ নেই। আমরা চাই আমাদের বাংলাদেশকে আবার নিরাপদ করা হোক, যে আগুন জ্বলছে সেই আগুনকে থামানো হোক, এবং বাংলাদেশটাকে আবার সে মুক্তিযুদ্ধের চেতনার যে অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ বাংলাদেশ, সবার জন্য সাম্যের বাংলাদেশ, সেই বাংলাদেশে পরিণত করা হোক। এই যে বাংলাদেশের যে এরকম পরিস্থিতি, বাংলাদেশের প্রশাসন কি কোনোভাবে সাহায্য করেছে নাকি সেও হাত গুটিয়ে বসে আছে? বাংলাদেশে তো প্রশাসন বলে এখন আসলে কিছু নেই, একেবারেই কিছু নেই। বিশেষ করে রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে 5 আগস্টের পর থেকে বাংলাদেশে প্রশাসন বলে কিছুই আর অবশিষ্ট নেই। ওখানে পুলিশ হাত গুটিয়ে বসে আছে, কারণ পুলিশ করবেই বা কিভাবে? 1400 পুলিশকে জুলাই আন্দোলন চলাকালীন 1400 পুলিশকে হত্যা করা হয়েছে। সেই পুলিশ হত্যার বিচারের ক্ষেত্রে তাদেরকে দায় মুক্তি দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ পুলিশ হত্যার কোনো বিচার হবে না। ফলে স্বাভাবিকভাবে পুলিশ প্রশাসন সেখানে কোনো ভূমিকা নিতেই পারছে না, পুলিশকে দুর্বল করে রাখা হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে পুলিশের ওপরে যে কি বলে, পুলিশকে দখল করে রাখা, যেটা আমি যদি এক কথায় বলি, পুলিশকে দখল করে রাখা হয়েছে। সেক্ষেত্রে পুলিশের কিছু করার থাকছে না। আর প্রশাসন নিজেই, পুলিশ প্রশাসন অনেক ক্ষেত্রে, বিশেষ করে এখন তো পুলিশে যারা দায়িত্বে আছেন, তা মুক্তিযুদ্ধপন্থী সমস্ত মানুষকে তো সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে, সমস্ত অফিসারদেরকে সরিয়ে দেওয়া হয়েছে, অনেকেই পলাতক, অনেককে হত্যা মামলার আসামি করা হয়েছে। আর যে পাকিস্তানপন্থী যে পুলিশ অফিসাররা এখন দায়িত্বে আছেন, তারা তো নিজেরাই এই কাজগুলো করছেন। ক্ষেত্র বিশেষে আমরা যদি পুলিশি প্রতিকার চাইতে যাই, আইনি প্রতিকার চাইতে যাই, পুলিশই আমাদের পক্ষের মানুষদেরকে মবের হাতে তুলে দিয়ে হত্যা করাচ্ছেন। এই ধরনের পরিস্থিতি ওখানে চলছে।
আপনি এখানে আছেন, আপনার পরিবার তো এখনো বললেন বাংলাদেশে আছে, তাহলে পরিবারের নিরাপত্তা কতটা এই মুহূর্তে? আমরা জানি না যে আমার পরিবার আজকের পরে আক্রান্ত হবে কিনা। আমাদের সেই আশঙ্কা তো আছেই, কিন্তু কাউকে না কাউকে তো এগিয়ে আসতে হয়, কাউকে না কাউকে বরফ ভাঙার জন্য এগিয়ে আসতে হয়। আমি না হয় বরফ ভাঙলাম, হয়তো আমার উপরে আক্রমণ হবে, আমার পরিবারের উপর আক্রমণ হবে, কিন্তু তার বিনিময়ে যদি 2.5 কোটি হিন্দু বা মুক্তিযুদ্ধের পক্ষের সমস্ত মানুষেরা যদি সে মানে বেঁচে যায়, বা তাদের উপর এই যে আগুন জ্বলছে এর বিরুদ্ধে যদি আন্তর্জাতিক জনমত গড়ে ওঠে, বিশ্ব বিবেক যদি জাগ্রত হয়ে বাংলাদেশের অবৈধ সরকারের উপর চাপ প্রয়োগ করে, সেটি হচ্ছে আমার সফলতা। ভারত সরকারের কাছে আপনারা কি সাহায্যের আশা করছেন বা কি দাবি আপনাদের সরকারের কাছে? এবং ভারত সরকারের কাছে আমরা প্রত্যাশা করি যে 1971 সালের মতো ভারত সরকার, পশ্চিমবঙ্গ সরকার, ভারতের সকল রাজনৈতিক দল, ভারতের যে বিবেকবান সমস্ত মানুষেরা, তারা 71 সালে যেমন আমাদের পক্ষে সোচ্চার ছিলেন, আজকের পরিস্থিতি তো 71-এর চাইতে আলাদা করে কিছু নয়, পরিস্থিতি 71-এর মতোই ভয়াবহ। ফলে আজকের দিনেও যেন 71-এর মতো তারা আমাদের পক্ষে সোচ্চার থাকেন, এটা হচ্ছে। এবং বিশ্ব জনমত গড়ে তোলার ক্ষেত্রে, যেমন ধরুন জাতিসংঘে একটি আবেদন করতে গেলে যে সরকারের থেকে আবেদনটা করতে হয়, আমাদের বাংলাদেশে তো কোনো সরকার নেই, যারা আছে তারা তো সরকার না, তারা তো একটি দখলবাজ গোষ্ঠী। ফলে ভারত সরকার বা ভারতের যে রাজ্য সরকারগুলো আছে, তারা যদি সম্মিলিতভাবে জাতিসংঘের কাছে আহ্বান করে যে বাংলাদেশের এই অবৈধ অগণতান্ত্রিক যে শাসন চলছে, দখলবাজদের শাসন চলছে, তার উপর চাপ প্রয়োগ করার জন্য এবং সেখানে একটি গণতান্ত্রিক এনভায়রনমেন্ট নিশ্চিত করার জন্য যদি তারা চাপ প্রয়োগ করেন, এই আহ্বানটি আমার ভারতবাসীর কাছে থাকবে। আপনাদের যে দাবি, সেই দাবি অনুযায়ী কি আপনারা ভারতবর্ষে থেকে যেতে চান, নাকি বাংলাদেশে আবার পুরনোভাবে নিজেদের পরিবারের সাথে বাংলাদেশে গিয়ে থাকতে চান? দেখুন, আমি তো আগে আপনাকে বললাম যে আমি বাংলাদেশি। আমার মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমার পূর্বপুরুষদের রক্তের বিনিময়ে বাংলাদেশ গড়ে ওঠা। ফলে ওই দেশটা তো আমি ওই দেশটা তো ছেড়ে আসতে চাই না, আমি ভারতে থেকে যেতে চাই না, আমরা বাংলাদেশে ফেরত যেতে চাই। কিন্তু বাংলাদেশে ফেরত এই মুহূর্তে গেলে আমাদেরকে গণহত্যার মুখোমুখি হতে হবে। সেই জায়গা থেকে আমরা আপাতত ভারত সরকারের কাছে প্রত্যাশা করি যে আমাদের জন্য, আমরা যারা মেডিকেল ভিসা নিয়ে এখানে এসেছি, বা অনেকেই আছেন এখানে ভিসা না নিয়েই হয়তো বা আসতে হয়েছে, পালিয়ে আসতে হয়েছে, জীবন বাঁচাতে তো বর্ডার ক্রস করতেই হয়, সেই রকম পরিস্থিতিতে যারা এসছেন, তাদের প্রত্যেকের জন্য একটি লং টার্ম ভিসার ব্যবস্থা করে তাদেরকে এখানে বৈধভাবে থাকার অনুমতি দেওয়া হয়। এবং যে হিন্দুরা এখানে এসছেন, বিশেষ করে গত 1.5 বছরে অন্ততপক্ষে 2 লক্ষ হিন্দু এখানে এসছেন, বা 2014 সাল অবধি এখানে হিন্দুদের নাগরিকত্ব দেওয়া হচ্ছে সি আইনের অধীনে। সেই সময়সীমাটাকে বর্ধিত করে যদি আজকের দিন পর্যন্ত করা হয় বা রানিং রাখা হয় সময়টাকে, তাহলে যে হিন্দুরা ওখানে ফিরে যেতে আর পারছেন না, কারণ অনেকেই তাদের জমি জমা হারিয়ে চলে এসছেন, ফিরে গেলে তাদেরকে রাস্তায় ঘুমানো ছাড়া কোনো জায়গা থাকবে না। অনেকের মেয়ে ধর্ষিত হয়েছে, অনেকের স্ত্রী ধর্ষিত হয়েছে, সেই ধর্ষিতা মা বোনেরাও কিন্তু এখানে আছেন, আমাদের অনেকের সঙ্গে যোগাযোগ আছে। তো তারা যারা আছেন, তারা তো আর ফিরে যেতে পারবেন না। সেই ক্ষেত্রে এই ভারতবর্ষ যেন তাদেরকে ফিরিয়ে না দেয়, তাদেরকে যেন নাগরিকত্ব দেওয়া হয় যারা এখানে নাগরিকত্ব নিতে চান। আর আমরা যারা দেশে ফিরে যেতে চাই, আমাদেরকে সাময়িক সময়ের জন্য একটি দীর্ঘমেয়াদী ভিসা দিয়ে এখানে বৈধভাবে নিরাপদে থাকার ব্যবস্থাটি যেন করে দেওয়া হয়। আমার নামটা হলো প্রেমতুল দত্ত চৌধুরী। আমার জন্মই পাকিস্তানে, বর্ন অ্যান্ড বট ইন পাকিস্তান, কিন্তু আমি একজন ফ্রিডম ফাইটার। 1971 আই ফট ফর দ্য নেশন, এবং আফটার দ্য ডেথ অফ শেখ মুজিবুর রহমান অনেক বাঘা নেতারা ছিলেন, অনেক বাঘা আর্মি অফিসাররা ছিলেন। আমরাই প্রথম অস্ত্র হাতে নিয়ে বাইরে ছিলাম। শেখ হাসিনাকে দেখেছি, দীর্ঘ 16 বছর, মোর অর লেস 16 বছর রাজত্ব করেছেন। কি করেছেন? শি কুড ডু সামথিং ফর দ্য মাইনরিটি, কিছু করেননি। করেছেন কি? 350টা মসজিদ করেছেন, একটাও মন্দির করেননি। দিস ইজ দ্য ম্যাটার অফ ভেরি রিগ্রেট। তিনি আজকে এখানে চিফ গেস্ট এসে বসে আছেন, যে উনি যে কীভাবে এখানে বসে আছেন। ভারতের অবদান, ভারতের জনগণের অবদান আমাদেরকে দিয়ে দিল, বাংলাদেশ ফ্রি করে দিল। এর বিনিময়ে কী হলো? ইসলামিক রাষ্ট্র হয়ে গেল। দুঃখ হয় আমরা এখানে থাকতে পারলাম না। আজ এখানে এসেছি, আসি। ভারত আগে যেভাবে আমাদেরকে নিজের ভাইয়ের মতো দেখেছে, এখনও আমরা এইভাবেই আছি। ওর পরিবারে 11 জন মারা গেল। নাইদার ইন্ডিয়া গভর্নমেন্ট নর বাংলাদেশ গভর্নমেন্ট কোনো কোঅপারেশন করলো না। বাধ্য হয়ে আজ আমরা ইন্ডিয়ার মাটিতে আছি। ইন্ডিয়ার মাটিতেও আমরা কোনো 1 পয়সা কোনো সাহায্য পাইনি, পাওয়ার আশাও নেই। আমরা আছি আমাদের ভাবেই, যেভাবে হোক। ওই আবার আরেকটা চোর আসছে, ওই জিয়াউর রহমানের ছেলে তারেক আবার আসছে এখানে, ওই আবার দেশের মাটিতে ফিরেছে, সে নেতা হবে। কোটি কোটি টাকা মেয়েরা বাংলাদেশ থেকে পালিয়ে চলে গেলো ফরেন কান্ট্রিতে। আমার নাম বিমল কুমার চন্দ। আমি ইন্ডিয়ান নেভিতে চাকরি করতাম। 1965 সালে এবং 1971 সালের যুদ্ধে আমি ছিলাম একদম ফ্রন্টে। এবং 1971 সালের যুদ্ধই আমি বলবো এই কারণেই যে সেই যুদ্ধের একটা কাহিনী আছে। কাহিনীটা হলো এই, আমাদের পাশের দেশ
যে দেশ তো না, তখন একটা জেলা পূর্ব পাকিস্তান, তারা আমাদেরকে বলল যে এরকম ব্যাপার, আমরা এরকম অবস্থার মধ্যে পড়েছি, আমাদেরকে সাহায্য করো। আমি সংক্ষেপে বলতে চাই এটাই, যে আমরা সেই সময় শেখ মুজিবুর রহমান, আমি তার সাথে করেছি, আমার সাথে পার্সোনাল ছিল, আমি শেখ মুজিবুর রহমান আমাকে চিনতেন ভালো মতো। সেই অবস্থার মধ্যে আমরা ইন্ডিয়ান নেভির তরফ থেকে আমরা বাংলাদেশকে মানে তখন পূর্ব পাকিস্তানকে বাঁচানোর জন্য, যাতে তারা যে জিনিসটা চায়, তাদের ইচ্ছা হচ্ছে এই যে তারা একটা স্বাধীন রাষ্ট্র চায়। কারণ হচ্ছে পাকিস্তানের সাথে তারা থাকতে পারছে না। আজকে চিন্তা করে যখন আমাদের দেশ ভাগ হলো, তখন কিন্তু ধর্মের ভিত্তিতে ভাগ হয়েছিল। ধর্মের ভিত্তিতে ভাগ হওয়াতে কি হলো, তারা মুসলিম কান্ট্রি হয়ে গেল পাকিস্তান, আর এদিকে ইন্ডিয়া থাকলো। কিন্তু কথাটা হলো এখানে, যে যখন এই হলো স্বাধীন হওয়ার পরে, যখন 71 সাল পর্যন্ত তাদেরকে ফাইট করতে হয়েছে, তারা চায় যেহেতু সেখানে বাঙালি অধ্যুষিত জায়গা, বাংলায় কথা বলে, সে মুসলিম হোক আর যে ভাষী হোক, তাদের ভাষা হচ্ছে বাংলা। সেইটাকে বজায় রাখবার জন্য ভাষা আন্দোলন হয়, আপনারা জানেন 1952 সালে যেটা হয়। সেই ভাষা আন্দোলনের পর থেকে তারা কিন্তু সবসময় চেষ্টা করেছে একটা দেশ করবার জন্য, এই স্টেটটাকে, যে রাজ্যটা ইয়েটা আছে, সেটাকে চেঞ্জ করে একটা নাম এমন দেওয়া হবে যেটা একদম আলাদা হবে পাকিস্তান থেকে। সত্যিই তাই হলো, আমাদেরকে বলা হলো, এবং আমরা 71 সালে তাদেরকে গিয়ে আমরা সাহায্য করি সব রকমভাবে। তারা যখন হয়, আমাদের খুব ভালো লাগে এটা জেনে যে না, একটা দেশকে আমরা স্বাধীন করবার জন্য আমাদের কিছু লোকের আত্মত্যাগ করতে হয়েছে। আমরা আজকে যারা, আমি বেঁচে এসেছি, ফিরে এসেছি, কিন্তু যারা আমার বন্ধু বান্ধব যারা আছে, তারা বহু মারা গেছে, তাদের হয়েছে, তাদের আত্মবলিদান এটাই। তারা এই চিন্তা করেই দিয়েছিল যে আমাদের পাশের দেশকে আমরা স্বাধীন করলাম। কিন্তু আজকে যে জিনিসটা দেখতে পাচ্ছি, এই জন্যে কি আমরা স্বাধীন করেছিলাম সেই দেশটিকে? কারণ হচ্ছেই আমি যেটা দেখতে পাচ্ছি, আমি নিজে, যে যারা আজকে উপদেষ্টা, যারা আজকে বাংলাদেশে বসে আছে, তারা কিন্তু এই যুদ্ধটাকে দেখেনি। তার বাবা, তার ঠাকুরদাদা, তারা দেখেছে। তারা কিছু জানে না যুদ্ধটা কী জন্য হয়েছিল, কেন হয়েছিল, কি কারণে হয়েছিল, ভারতবর্ষ কিভাবে তাদেরকে সাহায্য করেছিল। আজকে তারা কেন বলছে যে ভারতবর্ষ তোমরা এসেছিলে আমাদের কাছে, কি জন্য? আমাদের কাছ থেকে তোমাদের কিছু নেওয়ার ছিল, তোমরা আমাদের কাছ থেকে বহু জিনিস নিয়ে চলে গেছো। আমি বলছি, আমি নিজে যেহেতু একদম যুদ্ধে ফ্রন্টে ছিলাম, আমি ঢাকাতে ছিলাম, আমি কক্সবাজারে ছিলাম, আমি চট্টগ্রামে ছিলাম, আমি সমস্তভাবে দেখেছি, সমস্ত লোকের সাথে মিশেছি ওখানে। আমি একটা জিনিস বুঝে নিয়েছি ওদেরকে, যে ওরা ওই সময় যারা ছিল, তারা কিন্তু অন্য জাতের, তাদের মানসিকতা ছিল অন্য। কিন্তু আজকে যে মানসিকতা একদম পরিবর্তন হয়ে গেছে, সেই মানসিকতার লোক কেউ নেই। এরা সবাই জানে না যে কিভাবে দেশটা, কি সংগ্রামের মাধ্যমে দেশটা স্বাধীন হয়েছে। আজকে যে বিশ্বের মানচিত্র বাংলাদেশ এসছে, আজকে তোমরা পারোনি তো। সেই তো 1947 সাল থেকে 1971 সাল পর্যন্ত তোমাদের অপেক্ষা করতে হয়েছিল, তখন তো পারোনি। আজকে ভারতবর্ষ তোমাদের যখন করলো, তখন তোমরা ভারতবর্ষকে বদনাম করছো। ভারতবর্ষ তোমরা তোমাদের স্বার্থের জন্য তোমরা আমাদেরকে করেছো না, কখনো না। সেই জন্যই খুব খারাপ লাগে যে এই জিনিসটা, হানাহানি, এটা বন্ধ করে দিক। এটা লাভ নেই কোনো, এটা কিছু হয় না। কারণটা হচ্ছেই বাংলাদেশ বুঝতে পারছে না যে পাকিস্তান আজকে বাংলাদেশকে সাহায্য করছে কেন। এই জিনিসটা, যে এই বোধোদয়টা যেদিন হবে বাংলাদেশের, সেদিনকে তারা এই জিনিস থেকে সরে আসবে। আমরা তাদেরকে সরিয়ে দিয়েছিলাম পাকিস্তান থেকে তারা সরে যাবে বলেই তো একটা নতুন দেশ হলো বাংলাদেশ। কিন্তু ঘুরে ফিরে আবার তারা পাকিস্তানকে, কারণ পাকিস্তান দেখলো যে বাংলাদেশকে যদি আমরা নিজেদের হাতে না রাখতে পারি, তাহলে আমরা ভারতকে কোনোভাবেই ডিস্টার্ব করতে পারবো না। ভারতকে সবসময় ডিস্টার্ব করে রাখতে হবে। আর ভারতের আশেপাশে যেসব দেশগুলো যারা ভাষা এক, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ এবং পূর্ব পাকিস্তান, এটা এখন বাংলাদেশ, এই ভাষা এক। সেই জন্য আমাদেরকে ডিস্টার্ব করবার জন্য পাকিস্তান আজকে এই জিনিসটা করছে। সম্পূর্ণভাবে এর জন্য দায়ী বাংলাদেশকে। আমি বলবো যতটা না বাংলাদেশ দায়ী, তার থেকে অনেক বেশি পাকিস্তান চায় যেভাবে হোক বাংলাদেশকে করায়ত্ত করার জন্য। কারণ তারা সেই 1971 সালের আগে ফিরে যেতে চায়, এটাই তাদের ধর্ম। কি ধরনের অত্যাচার করা হচ্ছে মানুষের উপর? মানুষ এই দেশে পালিয়ে আসতে বাধ্য হয়েছিল একসময়, বা এখনো পালিয়ে আসতে বাধ্য হচ্ছে? নিশ্চয়ই তাই। কারণ হচ্ছে তাদেরকে একটা জিনিস, তাদের এগেনস্টে কেউ কিছু বলতে পারবে না। প্রথম কথা হচ্ছে, যারা এখন বর্তমানে আছে ইলিগাল সরকার, যে সরকারের কোনো বৈধতা নেই,
সেই সরকার ওখানে রাজত্ব করছে, তাদের এগেনস্টে কেউ বলতে পারবে না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা আমাদেরভাবে আলাদাভাবে একটা করব, যে আমরা যেটা বলবো তার উপরে কোনো কথা নেই, এবং এখান থেকে যারা আমাদের প্রতিবাদ করবে, সে হিন্দু হোক মুসলমান হোক যাই হোক, তাদেরকে আমরা এখান থেকে সরিয়ে দেবো। হিন্দুর উপরে সবচেয়ে বেশি আক্রোশ তাদের, হিন্দুকে সরিয়ে দিতে হবে। হিন্দুকে সরানোর জন্য তারা করছে, সাথে মাঝখানে পড়ে যাচ্ছে প্রচুর মুসলমান যারা মুসলিম গিয়ে, তাদেরকেও তারা মারছে। কারণ হচ্ছে এই যে তাদেরকে ক্ষমতায় টিকে থাকতে হলে পারে এই জিনিসটা বন্ধ করতে হবে, সেই জন্যই তারা এই জিনিসটা করছে।